কইলাম ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসবে। আমার ছোট বাইরে কইছে যে টাকাটা নিয়ে চলে আসছে, এবার গুইনে নেন। না না ভাই, এগুলোর আর দরকার নেই। আসলে আমি এতক্ষণ মস্কার করছিলাম। মানে কি হলো? টাকা কয়টা গুইনে নেন। আপনি ভাইবেন না যে আমি গাড়ি নেবো না নে। আমি গাড়ি নিয়েই ছাড়বানি। এইটা আমাকে আত্মসম্মানের ব্যাপার। দরকার হলে এই গাড়ির দাম আরো 2-1 লাখ টাকা বাড়ায় দেবো, তবু এই গাড়ি নিয়ে আমি যাবো। না না ভাই, এই, দেখো দেখো গাড়িটা মেলা সুন্দর না? তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, কিনে দিবানি। এই শোন এদিকে আয়। এই গাড়ি নিয়ে ফেলবি মানে? যোগ্যতা আছে তোর কেনার? আরে ভাই সাহেব, আপনি কেমনে কথা করছেন? আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, তার সময় দেখি যে সুন্দর একটা গাড়ি, তাই আমি ওরে করছি যে গাড়িটা মেলা সুন্দর না, আমরা এরকম একটা গাড়ি নিয়ে ফেলি, তাই না গো কাউ? হয় তাই না? এরকম গাড়ি কি তোদের ধারণা আছে যে এই গাড়ির দাম কত? নিজেদের পোশাক আশাক দেখেছিস? আপনি এর কথা করছেন কেন? কি চিন্তায় দিয়েছেন? আমার কাছে টাকা পয়সা নেই। আরে ভাইজান, আমাকে দ্বারা মেলা টাকা পয়সা আছে। ওই আমাকে দ্বারা যতদিন গাড়ি ছিল না, তো ও গাড়িটাই পছন্দ করতো না। এখন আপনাদের গাড়িটা দিয়ে পছন্দ হয়েছে, এই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে এরকম একটা গাড়ি নিয়ে নিবানি। আর আপনি আমাকে কাপড় দেখে এইসব কথা করছেন? দেখেন আমাকে কাপড় এরকম দেখলে কি হয়? আমাদের কাছে কিন্তু মেলা টাকা আছে, আর এই টাকা দিয়ে আমরা এরকম একটা গাড়ি কিনতে চাইছি, তাই না গো কাউ? হয় হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোদের কত টাকা আছে। গুল মারার জায়গা পাস না, না কাজ করিস, খেতে খামারে দিন এনে দিন খাস, আবার বউকে গাড়ি কিনে দেওয়ার স্বপ্ন দেখাস, তাও আবার 18 লাখ টাকা দামের গাড়ি। বউকে পরাইছিস 150-200 টাকা দামের শাড়ি, নিজে পরে আসছিস 200-250 টাকা দামের কাপড়, তার উপরে এত দামি গাড়ি কেনা স্বপ্ন দেখিস কি করে? তুই কি জানিস এই গাড়ির কিস্তি দিতে দিতে তোর জীবন শেষ হয়ে যাবে? শোন, তোরা মাঠে ঘাটে কাজ করিস, ট্র্যাক্টর চালাস, ওটাই তোদের মানায়। এত দামি গাড়িতে বসার স্বপ্ন দেখা বাদ দিস। শোনেন, আমার সাথে প্রথমত এরম ভাবে কথা কওয়া বন্ধ করেন। দ্বিতীয়ত আমার বউয়ের শাড়ি নিয়ে কথা কইছেন, আর একবারও আমার বউ শাড়ি নিয়ে কথা কবেন। আরে আমার বউ শাড়ি আমি নিজে কিনে দিই না, আমি ওরে টাকা পয়সা দিয়ে দিই, মার্কেটে যাই, ও নিজের পছন্দ মতো নিজে শাড়ি কেনে। ও যা ভালো লাগে 5,000, 6,000, 7,000, 10,000, যে টাকা দিয়ে মন চাই সেই টাকা দিয়ে শাড়ি কেনে, ওর পছন্দে আমি চলি। তারপরে ওই গাড়িটা পছন্দ করিতে, তাই চিন্তা করলাম ঠিক আছে ওরে এরকম একটা গাড়ি কিনে দেবো। আমি খেতে খামারে কাজ করি, তো কি হয়েছে? আমার কাছে টাকা পয়সা কি অভাব আছে? নাই, আমার টাকা পয়সা মেলা আছে। আমার বউ এই গাড়ি পছন্দ দিয়েছে, ওরে সালে আমি আজকে গাড়ি কিনে দিতে পারি। আজকে চাইলে তুই আজকে কিনে ফেলবি? এত সোজা? কোথায় পাবি এত টাকা? 18 লাখ টাকা দামের গাড়ি কিনবে সে, এখন কিনবি? তুই তো নিজে দেখে দেখছিস একবার। দেখেন ভাই, অতি পারি আমরা কৃষক, কিন্তু আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, আমার কাছে মেলা টাকা আছে। আর এই যে একটা গাড়ির কথা বলছেন, আমরা যদি ইচ্ছে করি এরকম 4-5টা গাড়ি একদিনে কিনে ফেলতে পারি। তোরা যে কৃষক সেটা তো তোদের পোশাক আশাক দেখে আমি বুঝতে পারছি, তোদের তো আর বিজনেসম্যান বলছি না, তাই না? আচ্ছা শোন, কৃষকের বেতন কত টাকা হয়? বড়জোর 200 কি 300, ধান কাটলে তোরা বড়জোর 400 টাকাই পাস। এই টাকা দিয়ে তোরা কি করে গাড়ি কিনবি? শোন, তোরা এই টাকা দিয়ে নৌকাও কিনতে পারবি। ভাইজান থামেন, অনেক বইলে ফেলাইছেন। এখন তো আপনারা দেখাতেই হয় যে আপনার গাড়ি আমি জায়গায় দাঁড়ায় পড়ে কিনতে পারি কিনা। কন, আপনার গাড়ির কয় টাকা দাম? আমি এখনই এই জায়গায় দাঁড়ায় পড়ে আপনার গাড়ি কিনবো। কন। 18 লাখ। 18 লাখ টাকা এই গাড়ির দাম। 18 লাখ? নতুন যখন কিনিলেন তখন 18 লাখ টাকা দিয়ে কিনিলেন, ঠিক আছে। আমি এই পুরোনো গাড়ি 18 লাখ টাকা দিয়ে এখন কিনবো। এই ফোনটা দাও দিন। দাঁড়াও দিচ্ছি, এই যে পাইছি, নাও। এই শোন, আমি রূপসা ব্রিজে আছি, একটা কাজ কর, এই 18 লাখ টাকা নিয়ে এই রূপসা ব্রিজে চলে আয়। আমি আর তোর ভাবি আছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। আচ্ছা রাখ, 10টা মিনিট দাঁড়ান, টাকা নিয়ে আসতে। কিসের 10 মিনিট? কে আসবে টাকা নিয়ে? বোকা পাচ্ছিস না আমারে? এই, উনার মনে হয় বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি সত্যি এই জায়গায় টাকা আনতে পারো। এত ব্যস্ত আর কিছু নেই, একটু তো ওয়েট করতেই হয় নাকি? ঠিক আছে, আমি এখানে 5 মিনিট দাঁড়াচ্ছি, দেখি তোর কে টাকা নিয়ে আসে। এ ছোট ভাই, তুমি চলে আইছো? এই দেখো, এই বিটা সেই সময় তোমার বাইরে ইচ্ছা মতো অপমান করে যাচ্ছে। এই তুমি একটা কাজ করো, ওই টাকা কটা নিয়ে ওর পাপ ধরে ডালে দাও ওই জায়গায়। ঠিক আছে ভাবি, আমি তো চলেই আইছি, টাকা এখনই ঢেলে দিচ্ছি। কইলাম ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসবে। আমার ছোট বাইরে কইছে যে টাকাটা নিয়ে চলে আসছে, এবার গুইনে নেন। না না ভাই, এগুলোর আর দরকার নেই। আসলে আমি এতক্ষণ মস্কারা করছিলাম। মানে কি হলো? টাকা কয়টা গুইনে নেন। আপনি ভাইবেন না যে আমি গাড়ি নেবো না নে। আমি গাড়ি নিয়েই ছাড়বানি। এইটা আমাকে আত্মসম্মানের ব্যাপার। দরকার হলে এই গাড়ির দাম আরো 2-1 লাখ টাকা বাড়ায় দেবো, তবু এই গাড়ি নিয়ে আমি যাবো। না না ভাই, ঠিক আছে, আসলে আমি বুঝতে পারিনি। আর এই গাড়ি তো আমার না, আমার এক বড় ভাইয়ের গাড়ি আমি নিয়ে আসছি একটু ঘুরতে। আসলে ভাই, আপনাদের কাছে যে এত টাকা আছে এটা আমি বুঝতে পারছি। কি ভাই, এতক্ষণ তো মেলা অপমান করলেন আমাকে, জামা কাপড় দিয়ে আমাকে অপমান করে কথা কইলেন, টাকা দেওয়ার পরে সুর পাল্টাই গেল। হ্যাঁ, আপনি আমাকে সরি করছেন। এখন শোনেন, জামা কাপড় দিয়ে কোনোদিন কারোরে জাজ করতে হয় না।
দেখলাম তো আজকে তাহার কত পাওয়ার। যখন টাহা আনি নাই তখন আপনি আমাকে ইচ্ছা মতো অপমান করেছেন, আর টাহা আনি দেওয়ার সাথে সাথে আপনার সুর পাল্টে গেছে, আপনি আমাকে সরিও করছেন। আসলে হইছে কি জানো, মানুষ তাকে উপরে জোর দেয় তাকে দুর্বল ভাবে। আমাকে ভুষাক আশাক দে ভাবিস আমরা গরিব হই, আমাকে তাদের পয়সা পাতি নেই। শোনেন, আমার গাড়ে এই যে কুড়ালটা দেখতে পাচ্ছেন না, আমি বাগানে কাঠ কাটছিলাম। এই কুড়াল কুদালের যে কতটা শক্তি তা আপনারা জানবেন না, কারণ মাঠে ঘাটে তো কোনোদিন কাজ করেননি। আমরা মাঠে ঘাটে কাজ করে ফসল ফলাই, সেই ফসল আপনারা খান, আর আমাকে ভাবিছেন গরিব। আমার নিজের নামে 1200 বিঘের উপরে সম্পত্তি আছে। এই যে আমার বউ দেখতে পাচ্ছেন, আমার বোন নামে আমার শ্বশুর প্রায় 750 বিঘে সম্পত্তি লেগে দিছে। আমার গরুর খামার রয়েছে, যে জায়গায় 550-র উপরে গরু আছে। আমার হাঁসের খামার রয়েছে। আমার কত দিক দিয়ে টাকা আসে আপনার কোনো ধারণা আছে? নেই, কারণ এইসব বিষয় আপনারা বুঝবেন না। শোনেন, টাকা পয়সা থাকলে যে ভালো জামা কাপড় পরে থাকতে হবে, এটা কোন ধরনের কথা? আমরা বাঙালি মানুষ, আমরা লুঙ্গি পরবো, মেয়েরা শাড়ি পরবে, এইটাই তো বিষয়। একটা কথা সবসময় মনে রাখবেন, এই জামা কাপড় দেখে কাউরে বিচার করবেন না, কারণ কার কাছে কয়টা টাকা আছে এ কেউ করতে পারে না। আমাকে মতো গ্রামের মানুষের লুঙ্গির খোটে যে পরিমাণ টাকা থাকে না, আপনাকে মতো বড় লোকের ব্যাংকে ওই পরিমাণ টাকা থাকে। কথা বুঝতে পারছেন? এই চলো যাই। আকাশ, তাহলে টাকা কয়টা সুন্দর করে গুছাই নিয়ে আয়। চলো। কোন ধরনের বেয়াদবি? আপনারা জানেন উনি কে? উনি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট? কিন্তু ও কি করে ম্যাজিস্ট্রেট হতে পারে? হ্যাঁ সৈকত, এদিকে আয়। আরে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি তো ভালোই। তোর এই জোকারের মতো বেশ কি জন্য? জোকার আর আমি? হ্যাঁ তাই তো, এই লুঙ্গি আর পাঞ্জাবি পরে তোকে তো পুরো জোকারের মতো লাগছে। ভাইয়া, ও মনে হয় আমাদের বাড়ির ড্রাইভারের কাজ ছেড়ে দিয়ে সার্কাসে যোগ দিয়েছে। ভাই আপনাদের কথা ভুল হচ্ছে, আমি কোনো সার্কাসের জোকার নই। আচ্ছা একটা কথা বলতো, তুই আমার বাসা চাকরিটা ছেড়ে দিলি, বড় অফিসার হবি তাই, আর শেষ পর্যন্ত তুই সার্কাসে যোগ দিলি। আরে ভাইয়া, তুমি যে কি বলো না, আজকে যদি আমি বলি কালকে আমি বড় বিজনেসম্যান হয়ে যাব, এটা কি রাতারাতি সম্ভব? কখনোই সম্ভব না। আর যদি বিজনেসম্যান হতে হয় তাহলে তার জন্য টাকার প্রয়োজন, ট্যালেন্টের প্রয়োজন, যা এসব ছোট লোকদের কাছে নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, এদের মতো গরিব মানুষ যদি বিজনেসম্যান হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তাহলে আমাদের বাড়ির কাজ করবে কারা? গাড়ি পরিষ্কার করবে কারা? একদম ঠিক বলেছিস। আমি যদি আগে জানতাম যে আমাদের বাসার ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়ে ও জোকার হবে, তাহলে তো ওকে আমি আমাদের বাসার ড্রাইভারের পাশাপাশি জোকারের চাকরিটাও দিতাম, রাত্রে এসে লাইভ মনোরঞ্জন করতাম। ভাইয়া তুমি যে কি বলো না, তবে কি জানো তো ভাইয়া, তুমি একটা কাজ একদম ঠিক করেছো, ওকে আমাদের বাসা থেকে বের করে দিও, কারণ ওর মতো ছোট লোক খ্যাত ও আমাদের বাসার কাজের লোকেরা যোগ্যতা রাখে না। হ্যাঁ আমি মানছি, আমি আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছিলাম। আমি কাজ ছেড়ে দিয়েছিলাম এই কারণে যে আমার বাবা মা চাইতেন আমি বড় অফিসার, কিন্তু আমি তো কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করিনি। তবে আপনারা এখানে আমাকে অপমান কেন করছেন? বাবা, অপমান? জোকারের আবার অপমান বোধ আছে? এই, তোর কি কোনো মান সম্মান আছে যে তুই অপমান বোধ করছিস? দেখুন, প্রতিটা মানুষ চায় জীবনে যেন সাকসেসফুল হতে পারে, আর সমাজে বড় কোনো কাজ করে সে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। শুনুন, গরিব হয়ে জন্মগ্রহণ করা দোষের কিছু না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা দোষের। আমি জীবনে পরিশ্রম করেছি শুধুমাত্র আমার পরিবারের মানুষকে সুখী করার জন্য। ভাইয়া, ওই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, ওর অবস্থা হয়েছে সেরকম। তুই কিছু পারিস আর না পারিস, লেকচার দিতে খুব শিখেছিস। আচ্ছা, তুই কি জোকারের পাশাপাশি হকারিও করছিস না? শোন, বলার সময় বড় বড় কথা সবাই বলে, কিন্তু কাজের সময় বেলুনের হাওয়ার মতন ফুস। হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবায়ন কয়জন করতে পারে? আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন বলুন তো? আপনারা বলতে চাচ্ছেন গরিব মানুষ যেন কখনো পরিশ্রম না করে, জীবনে যেন ভালো কিছু করার চেষ্টাও না করে, যেমন গরিব হয়ে জন্মেছিল ঠিক তেমনই গরিবই থাকে। শুনুন, আমি বর্তমানে কি কাজ করছি না করছি এটা বলতে চাচ্ছি না। তবে একটা কথা, আমি যদি আপনাদের বাড়ি থেকে সেদিন কাজ ছেড়ে না আসতাম, তাহলে হয়তো এই পজিশনে কখনো আসতে পারতাম। আমার সারা জীবনে ড্রাইভারি করে যেতেন। পজিশন? তোর মতো জোকারের আবার পজিশন? শোন, তোর মতো গরিব মানুষ জীবনে কিচ্ছু করতে পারবে না। চাকর হয়ে জন্মেছিলি, চাকর হয়েই থাকবে, বুঝতে পেরেছিস? স্যার চলুন, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। স্যার? সামান্য এই জোকারকে স্যার কেন বলছিস? আর তোর এই পোশাক আশাক দেখে তো মনে হয় না যে ও তোর স্যার হওয়ার যোগ্যতা রাখে। ভাইয়া, তুমি বুঝছো না কেন? হতে পারে স্যার কাছে কোনো ছোটখাটো কাজ করে, এই জন্যই স্যার বলছে। শুনুন, আমি বলছি
কিভাবে যে কেউ চাইলেই ম্যাজিস্ট্রেট হতে পারে, যে কোনো মানুষ তার লক্ষ্যকে পরিশ্রমের মাধ্যমে হাসিল করতে পারে। আমি পরিশ্রম করেছিলাম বিধায় আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আপনারা কিভাবে বুঝবেন? এসব আপনারা বুঝতে পারবেন না, কারণ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করাই আপনাদের কাজ। মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করলে আপনারা খুশি হন। আপনারা কিভাবে বুঝবেন একটা মানুষ পরিশ্রম করলে তার ইচ্ছা শক্তি দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে? শুনুন, এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি, সে গরিব হোক বা বড় লোক, তার এই সমাজে টিকে থাকতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর রাজার ভান্ডার তো বসে খেলেও শেষ হয়ে যায়। শুনুন, মানুষ চাইলে সবকিছুই করতে পারে। মানুষ তার লক্ষ্য ঠিক রেখে সততার মাধ্যমে তার লক্ষ্যে যদি এগিয়ে যায়, ঠিক একদিন তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে। আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা কখনোই চায় না যে তাদের বাসায় কাজ করা মানুষগুলো কখনো বড় লোক হোক, তাদের সন্তানরা কখনো শিক্ষিত হোক। তারা সবসময় চায় যেন গরিবরা গরিব থাকুক, চাকরের সন্তানরা চাকর হোক। এখন যুগ পাল্টে গেছে। এখন আগের যুগ নেই যে চাকরের ছেলে চাকরই হবে, গরিবের ছেলে গরিবই হবে। শুনুন, এখন চাইলেই চাকরের ছেলেও বড় অফিসার হতে পারে, যদি সে তার লক্ষ্য ঠিক রেখে সততার সাথে তার লক্ষ্যের দিকে এগোতে থাকে। একদিন ঠিকই তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে। যাই হোক, আপনাদের কাছে আমি ঋণী। কেন জানেন? কোনো এক সময় আপনাদের জন্যই আমার বাসার চুলা জ্বলেছে, আপনাদের জন্যই দুমুঠো ভাত খেতে পেরেছি, রুটি খেতে পেরেছি। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন না, ওটা আমার ভাইয়ের। যখন মন চায় গিয়ে ফ্রিতে খেয়ে আসবেন, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আর হ্যাঁ, আমার মিটিং এ লেট হয়ে যাচ্ছে। কোনো না কোনো দিন হয়তো এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আসছি। আকাশ, চলো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, কাজকর্ম ঠিকমতো চলছে তো? জি স্যার, সব কিছু ঠিকঠাক চলছে। কই ঠিকমতো চলছে? শ্রমিকরা নাকি তাদের বেতন ঠিকমতো পাচ্ছে না? স্যার হয়তো বা কেউ আমার নামে শত্রুতা করে আপনাকে বলেছে। ঠিক আছে, রাখি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আগামীকালকে তোমাকে আমি শিওর টাকা দিব। ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আবুল সাহেব, এইবার ঈদে শ্রমিকদের জন্য যে বোনাসটা বরাদ্দ হয়েছে তার 50% শ্রমিকরা পাবে আর 50% আমার পকেটে যাবে। হ্যাঁ স্যার, এই বিষয়টা একটু প্রবলেম। আমাকে টাকাগুলো দিয়ে দিলে আমার খুব উপকার হতো। তোর পরিবারের সমস্যা কি সবসময় লেগে থাকে নাকি? মাস শেষ হওয়ার আগে একটা টাকাও পাবি না। যা গিয়ে কাজ কর। স্যার, বাসায় খাওয়ার মতো কোনো কিছুই নেই। এখন যদি টাকা না দেন তাহলে না খেয়ে মরে যাব। স্যার টাকাটা দিয়ে দিন, না হয় এমডি স্যার জানতে পারলে আমাদের সকলের চাকরি চলে যাবে। তুমি চুপ করো, তুমি সব সময় বেশি কথা বলো। যাও তোমার কাছে যাও। তোর যখন বাসায় খাবার নেই, এই টাকাগুলো রাখ। 2 মাসের ভিতর কোনো টাকা পাবি না, আর টাকা চাইতেও আসবি না, মনে থাকে যেন। ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। হ্যালো, কোথায় তুমি?
আমি কাজ করছিলাম। শোনো, আমার কলেজে প্রথম সেমিস্টারে এক্সাম, আর ওখানে কিছু টাকা লাগবে, আর আমার বাবার কাছেও তেমন টাকা নেই। আমার কাছে তো কোনো টাকা নেই, যা ছিল সেদিন তোমাকে দিয়ে দিয়েছিলাম। কিছু টাকার জন্য আমার লেখাপড়া বাদ দিতে হবে, তাই তো? আর স্যার, কাজ করতে করতে আমি খুব অসুস্থ হয়ে গেছি স্যার। আমাকে আরো কিছু টাকা দিন, আমি একটু চিকিৎসা করাবো। তোকে 5-6 দিন আগে টাকা দিলাম এবং বলে দিয়েছিলাম 2 মাসের আগে কোনো টাকা চাইতে পারবি না। আবার টাকা চাইতে আসছিস? যা গিয়ে কাজ কর, 2 মাসের ভিতর কোনো টাকা হবে না। স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছি, আমাকে টাকা দিয়ে দিন স্যার। একদিন এক একটা বাহানা দেখিয়ে টাকা চাইতে আসিস, তাই না? তোদের মতো গরিবদের প্রশ্রয় দিলে মাথায় উঠে যাস। যা গিয়ে কাজ কর। কালকে তোমাকে এতবার করে ফোন করলাম, তুমি আমাকে টাকাটা দিলে না। তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি যখনই তোমার কাছে টাকা চাই, তুমি তখনই টাকা না দেওয়ার অসংখ্য বাহানা দেখাও। আমার প্রত্যেকটা কথা তোমার কাছে বাহানা মনে হয়, তাই না? সবসময় নিজেরটাই দেখলে, কখনো তো আমার কষ্টের কথা ভাবলে না। আজকে শপিং করে দাও, আজকে মোবাইল কিনে দাও, মোবাইল রিচার্জ করে দাও, কাল এমবি কিনে দাও। তোমার যে চাহিদা, আমি 1 বছরে যে টাকা ইনকাম করি তা দিয়ে তোমার 1 মাসের চাহিদা পূরণ হবে না, এত চাহিদা তোমার। তুমি যদি এই কথাগুলো রিলেশনের আগে বলতে, আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। আচ্ছা, আমার কাছে যখন অনেক টাকা হবে তখন আমাকে ভালোবাসবে, তাই তো? হ্যাঁ, যেখানে টাকা আছে সেখানেই ভালোবাসা টেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার থেকে দূরে, 1-2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। ভিখারি কোথাকার। দাঁড়াও, আমি মেনে নিচ্ছি আমি গরিব ভিখারি, কিন্তু তুমি যা চেয়েছো আমি হয়তো সঠিক সময় দিতে পারিনি, কিন্তু দেরিতে হলেও তো দিয়েছি। সরো আমার সামনে থেকে, সর আমার সামনে থেকে। তো হয়ে যাই। শোন, একটানা 2 মাস কাজ করবি, তারপরে বেতন পাবি, ওকে? আচ্ছা, এই তাহলে ওর বস। আমি এখন আর ওই গরিবের কাছে ফিরে যাব না, আমি ওর বসের সাথেই প্রেম করব। ভয় করছে। আরে ভয়ের কি আছে, বলেন কি বলতে চান? অনেক দিন থেকে আমি আপনাকে ফলো করছি, আর রোজই আমি আপনাকে এখান থেকে আসতে যেতে দেখি, কিন্তু একটা কথা বলবো বলবো ভাবি, সাহস হয় না। আজকে আপনাকে বলবো, বিকজ আই লাভ ইউ। কি? হ্যাঁ, দয়া করে আপনি না বলবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা। কিরে? হ্যালো, এসব কি? নতুন করে আবার কি নাটক শুরু করেছো? আমাকে সম্মান দিয়ে কথা বল, আমি তোর স্যারের গার্লফ্রেন্ড,
সো তুই আমার চাকর, তোর মুখের ভাষা ঠিক কর। তোর চাহিদা আর তোর খরচ মেটানোর জন্য ওই ছেলের সাথে নতুন করে প্রেমের অভিনয় শুরু করেছিস? তোর একটুও লজ্জা করলো না? হাত ছাড়, হাত ছাড় বলছি কিন্তু, হাত ছাড়। তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরিস? আকাশ, তুমি ওকে উচিত শিক্ষা দাও। স্যার, আপনি ওর মিষ্টি কথায় ফাঁসবেন না। ও একটা লোভী মেয়ে। তোর তো সাহস অনেক দূর অব্দি পৌঁছেছে, তুই ওর গায়ে হাত তুলিস? যা আমার চোখের সামনে থেকে যা, আর আজকের পর থেকে তুই আর কখনো কাজে আসবি না। আর যেখানে যেখানে তুই কাজ নিতে যাস না কেন, অ্যাটলিস্ট তোকে কাজে নিতে বারণ করে দিব। স্যার, এমনটা করবেন না স্যার। আমাকে কাজ থেকে বের করে দিলে আমি বেকার হয়ে যাব, আমি না খেয়ে মরে যাব স্যার। তোর না খেয়ে মরে যাওয়া ঠিক আছে, শালা গরিবের বাচ্চা। দেখো ও কত বড় বেহায়া, সে কখন থেকে ওকে অপমান করছো, কিন্তু ও যাচ্ছে না। যা এখান থেকে। নিজেকে শুধরে নেন। এই কিসের এমডি, যাও ওখান থেকে। মেজাজটাই গরম করে দিচ্ছে, আজকের দিনটা এতই খারাপ। এই যে ম্যাপটা, এটা হচ্ছে সিজিএম ম্যাপ। জি স্যার। তো কামরুল, তুমি তোমার কাজে যাও। জি স্যার। আর কাজগুলো ভালোভাবে করো। স্যার, একজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায় সে? স্যার, পাশেই ওয়েট করছে। আচ্ছা, তুমি তাহলে বাসায় চলে যাও, আর দেখি কে আসছে, আমি একটু দেখা করে আসি। না, আমিও যাব তোমার সাথে। চলো। কিন্তু আপনি কে? আমার পরিচয় না হয় একটু পরেই দেই। কিন্তু আপনার ভয়েসটা তো খুব পরিচিত মনে হচ্ছে। শুধু ভয়েস নয়, অনেক কিছুই পরিচিত মনে হবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে জব করেন? 5 বছর। এ পর্যন্ত গরিবের কত টাকা মেরে খেয়েছেন? আর এই টাকা মেরে নাকি আপনি অনেক বড় অহংকারী হয়ে গেছেন? এটা কোন ধরনের প্রশ্ন? আর আপনি কে? তুই আমাকে কেন এখানে ডেকেছিস? আর এসব গাড়ি ভাড়া করে কোট শুট পরে কি বোঝাতে চাচ্ছিস? স্যার, আপনি কার সাথে এভাবে কথা বলছেন আপনি জানেন? কার সাথে কথা বলছি মানে? একটা ভিখারির সাথে কথা বলছি। না স্যার, উনি আমাদের এমডি সাহেবের ছেলে নীরব সাহেব। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ও তো আমাদের এখানে চাকর ছিল। স্যার, উনি চাকর নয়, চাকর সেজেছিলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে নীরব গিয়েছে ওখানে, তার সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি স্যার। কি ব্যাপার, আপনার মাথা নিচু হয়ে গেল কেন? এই পর্যন্ত আপনি আমাদের কোম্পানির এবং গরিবের কত টাকা মেরে খেয়েছেন আপনি জানেন? এর জন্য আপনার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলা হতে পারে। আপনার সকল তথ্য আমার কাছে আছে। আপনি কোথা থেকে কত টাকা মেরেছেন সব তথ্য আমি বলে দিতে পারি। আপনি যে কোম্পানির টাকা আত্মসাৎ করছেন
এই ব্যাপারটা কামরুল সাহেব আমার বাবাকে অনেকবার বলেছে। আমার বাবা আপনাকে বিশ্বাস করত, তাই আমার বাবা এই বিষয়টা আমলে নেননি। আমি আপনার বিষয়টি ইনভেস্টিগেশনের জন্য আমাদের প্রজেক্টে যাই। দূর থেকে দাঁড়িয়ে দেখি এক বৃদ্ধ কর্মচারী তার পরিশ্রমের টাকা চাওয়াতে তার পরিশ্রমের টাকা না দিয়ে আপনি তার বুকে লাথি মেরেছিলেন। এই বিষয়টি আমার বাবাকে জানিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাই আমি বাধ্য হয়ে শ্রমিক বেশে এখানে কাজ করেছি, যাতে সঠিক তথ্যটি আমার বাবার সামনে তুলে ধরতে পারি। আর শুনুন, এই মুহূর্ত থেকে আমাদের কোম্পানি থেকে আপনাকে বরখাস্ত করা হলো। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। কি কি বললেন? শুনতে পাইনি, আর একবার বলুন। স্যার আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মতো নিচু মনের মানুষকে আমাদের কোম্পানিতে রাখা আমার পক্ষে সম্ভব না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার সাথে এটা আমার শেষ দেখা নয়, আপনার সাথে আবার দেখা হবে। কোথায় জানেন? কোর্টে। নীরব, তুমি কি আমাকে ভুলে গেছো? আর তোর মতো মেয়েকে এই নীরব ভালোবেসেছিল, হাহ, ভাবতেই আমার লজ্জা লাগছে। কিন্তু এটা সত্য যে তোকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তোকে একদিন সত্যটা বলে দিব, কিন্তু সেই সুযোগটা তুই আমাকে দিলি না। আমি নীরব চাইলে এরকম ৩-৪ হাজার টাকা দামের শপিং নয়, গোটা শপিং মলের সমস্ত প্রোডাক্ট তোর পায়ের কাছে এনে দিতে পারি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কারো ছলনার শিকার হওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং কারো ছলনা বুঝতে পারার পর তার সাথে থাকতে চাওয়াটাই লজ্জার বিষয়। সো আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। কি দোষ ছিল আমার? তোকে অতিরিক্ত ভালোবাসা? এই ভালোবাসাটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী, কারণ বাকি জীবনটা তোর সাথে কাটাতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি অপরাধী, কারণ তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম, আর আজও বাসি। কিন্তু আজকের এই ভালোবাসার ভেতরে একটা অভিমান, একটা ঘৃণা লুকিয়ে আছে। যে হাতটি ধরে আমি স্বপ্নের রাজপথে হাঁটতে চেয়েছিলাম, আর আজ সেই হাতটি অন্য কেউ ধরে আছে। শোন, তোকে একটা গল্প শোনাই। এক সমুদ্রের তীরে একটি বড় গাছ ছিল, তার নিচে ছোট্ট একটা চারা গাছ ছিল। বড় গাছটি নিজেকে অনেক শক্তিশালী মনে করত। একদিন অনেক বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে ছোট গাছটি নুয়ে পড়লো, আর এটা দেখে বড় গাছটি অনেক হাসি তামাশা করলো। তারপর একদিন বড় ঝড় হলো, কিন্তু সেই ঝড়ে শক্তিশালী সেই গাছটি তার সব শক্তি হারিয়ে উপরে নিচে পড়ে গেল। কিন্তু সেই ছোট গাছটি অক্ষত অবস্থায় ছিল। তাই তোকে বলছি, কাউকে ছোট করে দেখিস না, পারলে একটু জুম করে দেখিস। কামরুল সাহেব, চলুন। কি বন্ধুরা, উইনজে অ্যাপ ইনস্টল করেছো তো? যদি না করে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনের লিংক থেকে এখনই ডাউনলোড করো আর গেমস খেলো।